ক্যামেরার লেন্সের ভেতর দিয়ে সে দেখেছিল এমন কিছু যা দেখা মানুষের ভাগ্যে থাকে না। মধ্যপ্রদেশের সেই অভিশপ্ত স্টুডিওর প্রতিটি ছবিতে ফুটে উঠত একটা মুখ, যার চোখ দুটো কোটরে ঢুকে গেছে, যার ঠোঁট থেকে ঝরছে কালো জল, আর সেই ছবিতে ধরা পড়া মানুষগুলো একে একে হারিয়ে যেতে শুরু করেছিল, ঠিক যেভাবে নেগেটিভ থেকে মুছে যায় একটা ছবি। আর তার পাশেই ত্রিপুরার গহীন জঙ্গল ঘেরা এক গ্রামে যে মানুষটার ডাকিনীর গোপন আসন ভেঙে দিয়েছিল রাতের অন্ধকারে, তার পরিবারের ওপর যা নেমে এলো তা শুনলে আপনি বুঝবেন কেন গ্রামের বৃদ্ধরা বলে কিছু জায়গায় পা দেওয়ার আগে 5 বার ভাবতে হয়, কারণ সেখানে যারা থাকে তারা ভোলে না, কখনো না। শ্রোতা বন্ধুরা, এই সময়টার কথা মনে আছে তো? সন্ধ্যার আলো যখন নিভতে থাকে, রাস্তার ল্যাম্পপোস্টগুলো জ্বলে ওঠে, ঘরের কোণের ছায়াগুলো গভীর হতে শুরু করে, ঠিক তখনই শুরু হয় অশরীরীর ভয়ের আসর। সন্ধে 7টা আর রাত 9টা মানেই এই আসর, যেখানে আমরা কোনো সাজানো গল্প বলি না, কোনো কল্পনার ফানু সরাই না। এখানে বলা হয় শুধু সেই ঘটনাগুলো যা ঘটেছে, যা এখনো মানুষকে ঘুম থেকে তুলে দেয়, যা শুনলে রাতে একা বাথরুমে যেতে গেলে পায়ে কাঁপন ধরে। আজকের এপিসোড 133। আজ আমি আপনাদের নিয়ে যাব দুটো এমন জায়গায় যেখানে সাধারণ মানুষের সাধারণ জীবন হঠাৎ করেই পরিণত হয়েছিল এক অসম্ভব, অব্যাখ্যেয় আতঙ্কে। প্রথম ঘটনাটি এসেছে মধ্যপ্রদেশের জব্বলপুর শহর থেকে। সেখানে একটি ফটোগ্রাফি স্টুডিও আছে, বা ছিল বলা উচিত, যেই স্টুডিওর ক্যামেরার লেন্সে ধরা পড়ত এমন সব অবয়ব যা সেই ছবির মানুষটির পাশে দাঁড়িয়ে থাকলেও সেই মুহূর্তে কেউ দেখেনি। আর যাদের ছবিতে সেই অবয়ব ধরা পড়েছে তারা কি ভুগেছে পরবর্তীতে তা শুনলে আপনি হয়তো ভাববেন কখনো ছবি তোলাবেন কিনা। দ্বিতীয় ঘটনাটি এসেছে ত্রিপুরার এক প্রত্যন্ত গ্রাম থেকে। সেখানে এক পরিবার ভুল করেছিল, এমন একটা ভুল যার মাসুল দিতে হয়েছে প্রজন্মের পর প্রজন্মকে। একজন ডাকিনীর অভিশাপ কতটা ভয়ঙ্কর হতে পারে, আর সেই অভিশাপ থেকে বাঁচার কোনো পথ আদৌ থাকে কিনা, আজকের দ্বিতীয় ঘটনা আপনাকে সেই উত্তর দেবে। তবে সেই উত্তর পাওয়ার পর আপনি স্বস্তি পাবেন কিনা সেটা আমি নিশ্চিত করতে পারছি না। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 133-এর প্রথম ঘটনা। মধ্যপ্রদেশের সেই অভিশপ্ত স্টুডিও যেখানে ক্যামেরা ধরে রাখত মৃতদের ছায়া। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রাহুল সিং। রাহুল মধ্যপ্রদেশের জব্বলপুর শহরের বাসিন্দা। বয়স তার 36 বছর। পেশায় তিনি একটি বেসরকারি কোম্পানিতে অ্যাকাউন্টস বিভাগে কাজ করেন। শখ ছিল ফটোগ্রাফির, কিন্তু সেই শখ এখন তার কাছে একটা দুঃস্বপ্নের নাম হয়ে গেছে, কারণ সেই স্টুডিওটার সাথে তার পরিচয়ের পর থেকে তিনি আর কখনো ক্যামেরা হাতে নেননি, কোনো ছবি তোলেননি, এমনকি মোবাইলে নিজের সেলফিও তোলেন না। অসংখ্য ধন্যবাদ রাহুলকে এই মর্মস্পর্শী এবং হাড় হিম করা সত্য ঘটনাটি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি রাহুলের ভাষায় বলছি, যেভাবে তিনি বিস্তারিত লিখে পাঠিয়েছেন, কাঁপা হাতের সেই লেখা পড়তে গিয়ে আমি নিজেই কয়েকবার থমকে গেছি, ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমার নাম রাহুল সিং। জব্বলপুরে জন্ম, জব্বলপুরেই বড় হয়েছি। আমাদের শহর সুন্দর, নর্মদা নদীর ধারে ধোঁয়াধার জলপ্রপাত, ভেড়াঘাটের মার্বেল পাথরের পাহাড়। এই শহরে মানুষ বাইরে থেকে আসে দেখতে, আনন্দ করতে। কিন্তু এই শহরেই একটা জায়গা আছে যেটার কথা স্থানীয় বাসিন্দারা জানলেও পর্যটকদের বলে না। সেই জায়গার নাম সবাই শুধু বলে পুরানো স্টুডিও। ঘটনার সময়কাল 2023 সালের মার্চ মাস। তখন আমার ফটোগ্রাফির নেশা চুঙে। অফিসের পর বিকেলে বেরোতাম শহরের নানা কোণে ছবি তুলতে। পোর্ট্রেট ফটোগ্রাফি বিশেষভাবে ভালো লাগত। মানুষের মুখে আলো ছায়ার খেলা ধরে রাখার চেষ্টা করতাম। আমাদের পাড়ার একটা ছেলে মনোজ, সেও ছবি তুলতে ভালোবাসত। সে একদিন আমাকে বলল, রাহুল ভাই, একটা জায়গা আছে, পুরানো স্টুডিও, ইন্টেরিয়ার ফটোগ্রাফির জন্য দারুণ। পুরানো আমলের ক্যামেরা, পুরানো ব্যাকড্রপ, পুরানো আসবাবপত্র সব আছে। স্টুডিওটা এখন বন্ধ, কিন্তু মালিক পারমিশন দিলে ভেতরে ঢুকে ছবি তোলা যায়। আমি উৎসাহিত হলাম। পুরানো জিনিসপত্রের মধ্যে ছবি তোলার নিজস্ব একটা সৌন্দর্য আছে। মনোজ আরও বলল যে স্টুডিওটা 30 বছরেরও বেশি পুরানো। 90-এর দশকে খুব নামডাক ছিল এর, পরে বন্ধ হয়ে গেছে কোনো এক কারণে।
কি কারণে বন্ধ হলো আমি জিজ্ঞেস করেছিলাম। মনোজ একটু থামল, তারপর বলল, সেটা নিয়ে নানা কথা আছে, পরে বলবো। কিন্তু সেই পরে মনোজ আর কিছু বলেনি, আর আমিও ভুলে গিয়েছিলাম জিজ্ঞেস করতে। স্টুডিওর মালিকের নাম বিশ্বনাথ শর্মা, বয়স 70-এর কাছাকাছি, শহরের পুরানো বাসিন্দা। মনোজের মাধ্যমে যোগাযোগ হলো। বিশ্বনাথজি প্রথমে রাজি ছিলেন না, ফোনে বললেন, বেটা, ওই স্টুডিওতে আর কেউ ঢোকে না, তুমি অন্য কোথাও যাও। কেন, কোনো সমস্যা আছে? লাইনে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর বললেন, সমস্যা বলতে আসলে ওটা পরিষ্কার করা হয়নি বহুদিন, জঙ্গলে পরিণত হয়ে গেছে ভেতরে। এই কারণটা আমার কাছে সম্পূর্ণ খাঁটি মনে হলো না, কিন্তু আমি জোর করলাম না। পরের সপ্তাহে মনোজ আবার কথা বলল বিশ্বনাথজির সাথে। এবার তিনি রাজি হলেন, কিন্তু একটাই শর্ত দিলেন, সকালে 10টা থেকে বিকেল 4টের মধ্যে ঢুকতে হবে, সন্ধ্যের পর থাকা যাবে না। এই শর্তটা একটু অদ্ভুত মনে হলো, কিন্তু আমরা মেনে নিলাম। সকাল সকাল গেলেই তো সানলাইট পাওয়া যাবে না, কিন্তু স্টুডিওর ভেতরের আলোটা কৃত্রিম হলেই ভালো। পুরানো টাংস্টেন বাল্বের আলো পোর্ট্রেটে একটা অন্য উষ্ণতা আনে। আমরা গেলাম একটা শনিবারে, সকাল 11টায়, আমি আর মনোজ। আমার সাথে ছিল আমার DSLR ক্যামেরা, মনোজের সাথে তার মিররলেস। বিশ্বনাথজি নিজে এলেন না, চাবি পাঠিয়ে দিলেন তার ছেলের হাত দিয়ে। ছেলেটি রমেশ, বয়স 25-এর কাছাকাছি। চাবি দিল, কিন্তু ভেতরে ঢুকলো না। আমরা জিজ্ঞেস করলাম, তুমি আসছো না? রমেশ মাথা নাড়ল, না ভাই, আমি বাইরেই থাকবো। কেন? রমেশ একটু হাসলো, কিন্তু হাসিটায় স্বস্তি ছিল না। বাবা আসতে মানা করেছেন। বাবা নিজেও আসেননি, ছেলেকেও যেতে দেননি, কিন্তু আমাদের পারমিশন দিলেন। এটা যে একটু অদ্ভুত সেটা আমার মাথায় ঢুকলো ঠিকই, কিন্তু সেই মুহূর্তে ছবি তোলার উত্তেজনায় অন্য কিছু ভাবার অবকাশ ছিল না। স্টুডিওর দরজাটা বেশ ভারী, পুরানো কাঠের। তালা খুলতে একটু সময় লাগলো। দরজা খুলে ভেতরে পা দিলাম। প্রথমে যেটা অনুভব করলাম সেটা গন্ধ, পুরানো ঘরের গন্ধ, ধুলোর গন্ধ, রাসায়নিকের একটা মিষ্টি মিষ্টি গন্ধ। ফটোগ্রাফির ডার্ক রুমে যে রাসায়নিক ব্যবহার হয় সেই ধরনের। মনোজ বলল, ডেভেলপার কেমিক্যালের গন্ধ, পুরানো আমলে যখন ফিল্ম ডেভেলপ করত। স্টুডিওর ভেতরটা বেশ বড়। প্রথমে একটা বড় ঘর, সেটাই মূল শুটিং এরিয়া। একপাশে বড় একটা ব্যাকড্রপ ঝুলছে, ধুলিমলিন, কিন্তু বোঝা যাচ্ছে একসময় এটা সুন্দর ছিল, সবুজ গাছপালার প্রিন্ট করা। সামনে একটা পুরানো কাঠের চেয়ার, যার হাতল খোদাই করা। ট্রাইপড স্ট্যান্ডে একটা পুরানো ক্যামেরা, ব্রাসিকা ফ্রেমের বাক্স ক্যামেরা, সম্ভবত 40 বা 50-এর দশকের। ঘরের একপাশে কাচের শোকেসে সাজানো পুরানো ছবির ফ্রেম। আমি সেই শোকেসের দিকে এগিয়ে গেলাম, ভেতরে ছবিগুলো দেখব বলে। কিন্তু কাছের সামনে দাঁড়াতেই একটু থামলাম। ছবিগুলো পুরনো, সাদা কালো, পারিবারিক ছবি, পোর্ট্রেট, বিয়ের ছবি, 90-এর দশকের কায়দায় তোলা। কিছু ছবিতে হাসি খুশি মানুষ পোজ করে বসা, কিন্তু একটা ছবিতে আমার চোখ আটকে গেল। ছবিটায় একটা পরিবার, বাবা, মা, দুটো বাচ্চা, সোফায় বসা, কিন্তু সোফার পেছনে দাঁড়িয়ে একটা অবয়ব, ঘোলাটে, আবছা, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে একটা মানুষের মতো কিছু। সেই পরিবারের কেউ নয়, তাদের 4 জনই এক পাশে, আর এই অবয়বটা এক পাশে, পিছনে। আমি মনোজকে ডাকলাম, এই দেখ। মনোজ এসে দেখল। সে বলল, এটা আলোর রিফ্লেকশন হবে, পুরনো ক্যামেরায় মাঝে মাঝে এরকম হয়। হয়তো তাই। আমি সেটা মাথায় রেখে এগিয়ে গেলাম। প্রায় ঘন্টা 2 আমরা শুটিং করলাম স্টুডিওর ভেতরে, পুরনো চেয়ারে, পুরনো ব্যাকড্রপের সামনে, পুরনো ক্যামেরাকে প্রপস হিসাবে রেখে বেশ কিছু শট নিলাম। মনোজ বিভিন্ন কোণ থেকে ছবি তুলছিল, আমিও তুলছিলাম। স্টুডিওর পেছনে একটা ডার্ক রুম ছিল, সেটা বন্ধ, ভেতরে ঢুকিনি। দুপুর 1টার দিকে আমরা বেরোলাম। রমেশ বাইরেই দাঁড়িয়েছিল। সে আমাদের দেখে কিছুটা স্বস্তি পেল মনে হলো, যেন ভয় ছিল আমরা সই সালামতে বেরোব কিনা। কেমন ছিল সে জিজ্ঞেস করল। দারুণ, অনেক ভালো শট পেয়েছি, আমি বললাম। রমেশ মাথা নাড়ল, ভালো। তারপর যাবার সময় পেছন ফিরে বলল, ছবিগুলো একটু দেখিও, মানে ভালো করে দেখিও। তখন বুঝিনি এই কথাটার মানে কি। বাসায় ফিরলাম। মনোজ চলে গেল তার বাসায়। আমি রাতে ল্যাপটপে ছবিগুলো ট্রান্সফার করলাম এবং দেখতে বসলাম। প্রথম 20-25টা ছবি দেখলাম, সুন্দর সুন্দর শট, আলো ছায়ার চমৎকার খেলা। খুশি হলাম।
তারপর একটা ছবিতে এসে হাত থামল। ছবিটা আমি তুলেছিলাম স্টুডিওর মূল চেয়ারের পাশ থেকে। চেয়ারটা ফোকাসে, ব্যাকড্রপ পেছনে, ঘরের বাকি অংশ বোকে হয়ে ঝাপসা, কিন্তু চেয়ারে কেউ বসে আছে। চেয়ারটা খালি ছিল, আমি নিজে দেখেছিলাম, মনোজও দেখেছিল, কিন্তু ছবিতে চেয়ারে একটা অবয়ব, মানুষের মতোই, কিন্তু পুরোপুরি স্পষ্ট নয়, ঘোলাটে, যেন কেউ মুভমেন্টে ছিল ছবি তোলার সময়। কিন্তু সেটা কি করে হবে? চেয়ারে তো কেউ ছিলই না। আমি ছবিটা জুম করলাম, অবয়বটা স্পষ্ট হলো, মানুষের মতো দেখতে, বসে আছে চেয়ারে, হাত রাখা হাতলে, কিন্তু মুখটা অস্বাভাবিক। চোখ দুটো অনেক বড়, কোটরে ঢোকা, আর মুখটা একটু হাঁ করা। আমার হাত কাঁপতে শুরু করলো। পরের ছবিগুলো দেখলাম, আরও 4টে ছবিতে এই অবয়ব। একটা এসে স্টুডিওর কোণে দাঁড়িয়ে, একটায় ব্যাকড্রপের পাশে, একটা ডার্ক রুমের দরজার সামনে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছবিটা ছিল শেষ দিকে। সেই ছবিটা মনোজ তুলেছিল। স্টুডিওর শোকেসের সামনে দাঁড়ানো আমার একটা ছবি। আমি পুরনো ছবির ফ্রেমগুলো দেখছি ক্যামেরা হাতে, কিন্তু আমার ঠিক পাশে, মাত্র আধ হাত দূরে, সেই অবয়ব দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে। আমি সেই মুহূর্তে সেটাকে দেখিনি, কিন্তু ক্যামেরা দেখেছিল। মনোজকে ফোন করলাম রাতে, সেও ছবি দেখেছে ততক্ষণে। ফোন ধরেই বলল, রাহুল ভাই, তুমিও দেখেছ? হ্যাঁ। এটা কি? কেউ কোনো উত্তর দিতে পারলাম না। পরের দিন রবিবার বিশ্বনাথজিকে ফোন করলাম, তাকে ছবিগুলোর কথা বললাম। ফোনের ওপাশে একটা দীর্ঘ নীরবতা। তারপর তিনি বললেন, বেটা, তোমরা ঠিকঠাক আছো তো? হ্যাঁ, কিন্তু এই ছবিগুলো ডিলিট করে দাও এক্ষুনি। আমি চমকে গেলাম। কেন? এগুলো তো বেশ ইন্টারেস্টিং। না, তার গলায় কিছু একটা ছিল, ভয় নয়, অনুনয়ের মতো কিছু। এগুলো রেখো না, বিশ্বাস করো ভালো হবে না। বিশ্বনাথজি ওই স্টুডিওতে কি আছে আমাদের কাছে গোপন রেখেছিলেন কেন? আরেকটা দীর্ঘ বিরতি। তারপর ধীরে ধীরে বললেন, একটু সময় দাও, আমি আসছি তোমার কাছে। দুপুরে বিশ্বনাথজি এলেন আমার বাড়িতে। সাদা কুর্তায় বয়স্ক মানুষটা, মাথায় পাতলা সাদা চুল, মুখে অনেক বলি রেখা। বসলেন, চা নিলেন, অনেকক্ষণ চুপ করে থাকলেন, যেন কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না। তারপর শুরু করলেন। স্টুডিওটা খুলেছিলেন তার বাবা রামেশ্বর শর্মা 1968 সালে। তখন জব্বলপুরে ফটোগ্রাফি স্টুডিও বেশি ছিল না, তাই ব্যবসা ভালোই চলেছিল। শহরের মানুষ বিয়ে অনুষ্ঠানের ছবি তুলতে আসত, পাসপোর্ট সাইজ ফটো তুলত, পারিবারিক পোর্ট্রেট তুলত। 90-এর দশকে ব্যবসা ভালোই চলল, কিন্তু 1983-র একটা ঘটনার পর থেকে সব কিছু বদলে গেল। সেই বছর একটা পরিবার এসেছিল ছবি তুলতে, বাবা, মা, বছর 10-এর একটি মেয়ে, পারিবারিক পোর্ট্রেট, ঈদ বা দীপাবলি উপলক্ষে। রামেশ্বরজি ছবি তুললেন, সব স্বাভাবিকই ছিল। কিন্তু ছবি ডেভেলপ করার পর দেখা গেল পরিবারের পেছনে একটা অবয়ব। সেই পরিবারের কেউ নয়, অস্পষ্ট, ঘোলাটে, কিন্তু স্পষ্টতই একটা মানুষের মতো কিছু। সেই পরিবারের 4 জনই এক পাশে, আর এই অবয়বটা এক পাশে, পেছনে। রামেশ্বরজি ভাবলেন নেগেটিভে কোনো ত্রুটি হয়েছে, নতুন করে ছবি তুললেন। সেই ছবিতেও একই অবয়ব। তিনি পরিবারটাকে ছবি দিলেন, কিন্তু সেই অদ্ভুত ছবির কথা বললেন না। ভয় পেলে হয়তো আর আসতো না। কিন্তু পরের সপ্তাহে সেই পরিবারের বাবা এলেন স্টুডিওতে। এলেন মুখে ভয় নিয়ে। বললেন ছবি তোলার 3 দিন পর থেকে তাদের বাসায় অদ্ভুত ঘটনা ঘটছে। রাতে পায়ের শব্দ, মেয়েটা ঘুমের মধ্যে কথা বলছে অচেনা ভাষায়, আর মেয়ে বলছে রাতে ঘরে একটা লোক আসে, চেয়ারে বসে থাকে। রামেশ্বরজি তখন সেই ছবির কথা স্বীকার করলেন। পরিবারটা আতঙ্কিত হয়ে গেল। কিন্তু এটাই শেষ নয়। পরের মাসে আরও 2টো পরিবার একই অভিযোগ নিয়ে এলো। তাদের ছবিতেও সেই অবয়ব, তাদের বাসাতেও একই ধরনের ঘটনা।
রামেশ্বরজি ভয় পেলেন। স্টুডিওর ইতিহাস খুঁজতে গেলেন। জানলেন স্টুডিওটা যে জমিতে তৈরি, সেই জমিতে আগে একটা বাড়ি ছিল। 1947 সালের দেশভাগের আগে সেখানে থাকতো একটা পরিবার। দেশভাগের সময় হিন্দু মুসলিম দাঙ্গায় সেই পরিবারের সবাই মারা গিয়েছিল। বাবা, মা, 3টে ছোট বাচ্চা, সবাই তারা মারা গিয়েছিল ওই জমিতেই। রামেশ্বরজি বুঝলেন সেই আত্মারা এখনও সেই জমিতে আছে এবং ক্যামেরার লেন্স তাদের দেখতে পাচ্ছে। স্থানীয় একজন পণ্ডিতকে ডাকলেন। পণ্ডিত পূজা করলেন, শান্তিকর্ম করলেন। কিছুদিনের জন্য ঘটনাগুলো কমল, কিন্তু থামল না। বছর 2 পর আবার শুরু হলো, এবার আরও তীব্রভাবে। এবার যাদের ছবিতে সেই অবয়ব ধরা পড়ছে তারা শুধু ভূতের উপদ্রব পাচ্ছে না, তারা অসুস্থ হয়ে পড়ছে। কেউ রাতে হঠাৎ জ্বরে পড়ছে, কেউ অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। একটা পরিবারের মেয়েটা তো 1 মাসের মধ্যে মারাই গেল অজানা অসুখে। রামেশ্বরজি স্টুডিও বন্ধ করে দিলেন 1985 সালে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বিশ্বনাথজি এই পর্যন্ত বলে থামলেন, চায়ের কাপটা টেবিলে রাখলেন। তার হাত কাঁপছিল সামান্য। আমি জিজ্ঞেস করলাম, আপনার বাবার কি হয়েছিল? বিশ্বনাথজি ধীরে ধীরে বললেন, বাবা স্টুডিও বন্ধ করার পর থেকেই অসুস্থ হয়ে পড়লেন। শরীর দুর্বল হতে লাগলো, চোখের দৃষ্টি কমে যাচ্ছিল। বাবা বলতেন রাতে ঘুমের মধ্যে কেউ তার কাছে আসে, কেউ তার পাশে বসে থাকে। বাবা বলতেন সেটা একটা মেয়ে, বছর 8-10-এর বাচ্চা মেয়ে। সে বাবার হাত ধরে থাকে। তারপর বাবা 2 বছর পর মারা গেলেন। বয়স তখন মাত্র 50। ডাক্তার বললেন হার্ট ফেলিয়ার, কিন্তু আমি জানি সেটা হার্ট ফেলিয়ার ছিল না। বাবাকে কেউ নিয়ে গেছে। একটু থেমে তিনি আমার দিকে তাকালেন। তোমরা যখন গেলে আমি মানা করেছিলাম, কিন্তু তোমরা গেলে। আর যে ছবি তুলেছ সেই ছবিতে যা দেখেছ ওটা তোমাদের ফলো করবে। এই অবয়বগুলো একবার তোমার ছবিতে ঢুকলে তোমার পিছু ছাড়ে না সহজে। কিন্তু কেন? আমরা তো কিছু করিনি। তুমি তাদের দেখেছ, তোমার ক্যামেরা তাদের ধরেছে, এইটুকুই যথেষ্ট। আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নামল। বিশ্বনাথজি চলে যাওয়ার পর আমি মনোজকে ফোন করলাম, সব বললাম। মনোজ শুনল, তারপর বলল, রাহুল ভাই, আমার ছবিগুলো আমি ইতিমধ্যে ডিলিট করেছি, তুমিও করো। কেন? আজ রাতে আমার ঘরে অদ্ভুত কিছু হয়েছে। মনোজের গলা নিচু। রাতে শুয়েছিলাম, আচমকা ঘুম ভাঙল। ঘরে একটা গন্ধ, ওই কেমিক্যালের গন্ধ, স্টুডিওর মতো গন্ধ। আর আমার ঘরের দরজার দিকে তাকালাম। দরজার সামনে কেউ দাঁড়িয়ে। কে? বোঝা গেল না, আবছা। আমি আলো জ্বাললাম, চলে গেল। কিন্তু আলো জেলে মেঝেতে দেখলাম ভেজা পায়ের ছাপ, ছোট ছোট পায়ের ছাপ। মনোজের পর আমার বাড়িতে কি ঘটল তা বলতে গেলে রাত 3টায় শুরু করতে হবে। সেই রাতেই, শনিবারের রাত, স্টুডিওতে যাওয়ার দিনই। আমি শুয়েছিলাম বেলা 11টার দিকে। ঘুম আসছিল না। বিশ্বনাথজির কথাগুলো মাথায় ঘুরছিল। ছবিগুলো এখনো ল্যাপটপে, ডিলিট করিনি। রাত 12টার দিকে ঘুম এলো, আর সেই ঘুমের মধ্যেই প্রথম স্বপ্নটা দেখলাম। স্বপ্নে আমি স্টুডিওতে, কিন্তু স্টুডিও আর পুরনো নয়, সেটা ঝলমলে আলোয় সাজানো। চারদিকে মানুষ, ছবি তোলা হচ্ছে। পুরনো আমলের পোশাক পরা মানুষ, মহিলারা শাড়ি পরা, পুরুষেরা ধুতি পাঞ্জাবি। সবাই হাসছে, পোজ দিচ্ছে। আমি দাঁড়িয়ে দেখছি, কিন্তু কেউ আমাকে দেখছে না, যেন আমি অদৃশ্য। তারপর ক্যামেরার পেছন থেকে একজন বেরিয়ে এলো। পুরনো আমলের পোশাক পরা একজন ফটোগ্রাফার। সে সোজা আমার দিকে তাকালো। সে আমাকে দেখতে পাচ্ছে। সে হাসল, একটা অদ্ভুত হাসি। তারপর ক্যামেরার দিকে ইশারা করল, যেন বলছে আমাকে ছবি তুলতে বলছে। আমি ঘুমের মধ্যে ক্যামেরা তুলে সেই মানুষগুলোর দিকে লক্ষ্য করলাম।
লেন্সে চোখ রাখলাম আর লেন্সের ভেতরে দেখলাম প্রত্যেকটা মানুষের মুখ নেই, মুখের জায়গায় শুধু ফাঁকা। ঘুম ভেঙে গেল। হাঁপাতে হাঁপাতে উঠে বসলাম। ঘরে আলো জ্বাললাম। সব স্বাভাবিক, কিন্তু আমার ল্যাপটপ যেটা বন্ধ করে রেখেছিলাম সেটা খোলা। স্ক্রিনে সেই ছবিগুলো চলছে, স্লাইড শো হয়ে, একটার পর একটা। ল্যাপটপ কেউ খোলেনি। ঘরে আমি একা। আমি ল্যাপটপের কাছে গেলাম। এবার ছবিগুলো দেখলাম আরও মনোযোগ দিয়ে। একটা ছবিতে চোখ আটকালো। আমি জুম করলাম। স্টুডিওর সেই শোকেসের সামনে যে ছবিটা মনোজ তুলেছিল, আমার পাশে যে অবয়বটা দাঁড়িয়ে, সে এখন আর আবঝা নয়, স্পষ্ট একটা মানুষের মুখ, কিন্তু চোখ দুটো অনেক বড়, কোটরে ঢোকা, আর সে আমার দিকে তাকিয়ে। কিন্তু এই ছবিতে নতুন কিছু আছে। তার মুখটা হাঁ করা, আর সেই হাঁ করা মুখ থেকে কালো কিছু একটা ঝরছে। এই জিনিস আগে ছবিতে ছিল না। ছবিটা বদলেছে নিজে থেকে। সেই রাতেই আমি ছবিগুলো ডিলিট করলাম, সব, হার্ড ড্রাইভ থেকে, রিসাইকেল বিন থেকে, ক্লাউড থেকে, সব। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। পরের 3 সপ্তাহ আমার জীবনে যা ঘটল তা আমি কোনো ভাষায় পুরোপুরি প্রকাশ করতে পারবো না। চেষ্টা করছি। দ্বিতীয় রাতে অফিস থেকে ফিরলাম সন্ধ্যায়। বাসায় ঢুকে দেখলাম আমার পড়ার ঘরে একটা গন্ধ, সেই একই কেমিক্যালের গন্ধ, স্টুডিওর গন্ধ, পুরো ঘর জুড়ে। জানালা খুললাম, পাখা ছাড়লাম, গন্ধ গেল না। সেই রাতে রান্না করতে পারলাম না, গন্ধটা রান্নাঘরেও। তৃতীয় রাতে ঘুমানোর সময় আমার ফোনে একটা নোটিফিকেশন এলো, গ্যালারি থেকে, আপনার স্মৃতি দেখুন। আমি ফোনের গ্যালারি অ্যাপ খুললাম। সেখানে একটা ফটো অ্যালবাম তৈরি হয়েছে নিজে নিজে। নাম দেওয়া আছে স্টুডিও মেমোরিজ। অ্যালবামে ফটো আছে, কিন্তু এই ছবিগুলো আমি তুলিনি। ডিলিট করা সেই ছবিগুলো, চেয়ারে বসা অবয়ব, কোণে দাঁড়ানো অবয়ব, সব ফিরে এসেছে। আর নতুন কিছু যোগ হয়েছে। আমার বাসার ছবি, আমার ঘরের ছবি, আমার শোয়ার ঘরের ছবি, রাতের অন্ধকারে। কিন্তু ছবিগুলো তোলা হয়েছে ঘরের ভেতর থেকে, আমার শোয়ার বিছানার পাশ থেকে। আর সেই ছবিতে আমি ঘুমাচ্ছি, আমার পাশে সেই অবয়ব বসে আমার দিকে তাকিয়ে। সেই রাতে আমি আর ঘুমোইনি। ফোনটা ছুঁড়ে দিলাম ঘরের কোণে। সারা রাত বসে কাটালাম, আলো জেলে। চতুর্থ দিনে অফিসে গেলাম, কিন্তু অফিসে বসে কাজ করতে পারছিলাম না। মাথা ঘুরছিল, চোখে ঝাপসা দেখছিলাম মাঝে মাঝে। কলিগরা জিজ্ঞেস করলো, কি হয়েছে রাহুল, শরীর ঠিক নেই? আমি বললাম, ঠিক আছি, কিন্তু ঠিক ছিলাম না। সেই দিন বিকেলে অফিস থেকে বেরোচ্ছিলাম। গলির মোড়ে একটা ফটোগ্রাফির দোকান, পাসপোর্ট সাইজ ছবি তোলার দোকান। সেখানে থামলাম। কেন থামলাম জানি না, হয়তো কোনো মানসিক তাগিদ থেকে। দোকানের সামনে একটা কাঁচের দরজা, কাঁচে আমার প্রতিফলন। আমি তাকালাম। কাঁচে আমার পাশে একটা অবয়ব দাঁড়িয়ে। আমি চমকে পাশে তাকালাম, কেউ নেই। কাঁচে আবার তাকালাম, অবয়বটা এখনো আছে। আমি সেখান থেকে দৌড়ে পালালাম। পঞ্চম রাতে মনোজ ফোন করলো। তার গলা অদ্ভুত, থেমে থেমে কথা বলছে। রাহুল ভাই, তোমার সাথে কিছু ঘটছে? হ্যাঁ। তোমার? হ্যাঁ। দীর্ঘ বিরতি। রাহুল ভাই, আজ সকালে আমার একটা ছবি তোলা হয়েছে। মানে আমি টের পাইনি, কিন্তু আমার ফোনের ক্যামেরা রোল খুলে দেখলাম একটা ছবি তোলা হয়েছে রাত 3টায়। আমার শোয়ার ঘরের ছবি। আমি ঘুমাচ্ছি, আর আমার বিছানার পাশে আমার বাসায়ও এটা হয়েছে। তুমিও দেখেছ? হ্যাঁ। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। মনোজ বলল, রাহুল ভাই, আমরা কি করব? আমি বিশ্বনাথজিকে ফোন করলাম, সব বললাম। তিনি শুনলেন, তারপর বললেন, আমি ভয় পাচ্ছিলাম এটাই হবে। একটা কাজ করো, ওই স্টুডিওতে আবার যাও। আবার যাই? আমি অবাক হলাম। কেন? কারণ শুধু ওখানে গিয়েই এদের সাথে কথা বলা সম্ভব। এদের বলতে হবে তোমরা তাদের শত্রু নও, তোমরা অসাবধানে এসে পড়েছিলে, ক্ষমা চাইতে হবে। এই কথা শুনে আমার পিলে চমকে গেল। ওখানে আবার যেতে হবে? আমার মনে হলো পৃথিবীর সবচেয়ে বোকামির কাজ হবে সেটা। কিন্তু বিশ্বনাথজি বললেন, না গেলে এরা তোমাদের ছাড়বে না। এরা মনে করছে তুমি তাদের ধরে রেখেছ ছবিতে, তোমাকে সেই ছবি ফিরিয়ে দিতে হবে। ছবি তো ডিলিট করেছি, শুধু ডিলিট করলে হবে না, ওদের জানাতে হবে। ওই স্টুডিওতে গিয়ে পরের শনিবার আমি আর মনোজ গেলাম। এবার রমেশও এলো। বিশ্বনাথজি বললেন একা না যেতে। রমেশ এলো, কিন্তু তার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। স্টুডিওতে ঢুকলাম। ভেতরে আগের মতোই ধুলো, গন্ধ, কিন্তু এবার ঘরটাকে আলাদা লাগছে। কেন বলতে পারবো না,
কিন্তু একটা অনুভূতি হচ্ছে যে ঘরটা আমাদের জন্য অপেক্ষা করছিল। বিশ্বনাথজি আমাদের শিখিয়ে দিয়েছিলেন কি বলতে হবে। আমরা স্টুডিওর মাঝখানে দাঁড়িয়ে মাটির দিকে মাথা নইয়ে বললাম, যে আত্মারা এখানে আছেন, আমরা অসাবধানে এসেছিলাম। আমরা কোনো ক্ষতি করতে চাইনি। যদি কোনো অননুমোদিত কাজ করে থাকি তার জন্য ক্ষমা চাইছি। আমরা আর আসব না, আর আপনাদের ছায়াকে আমরা ধরে রাখিনি। বলতে বলতে গলা আটকে যাচ্ছিল। মনোজের চোখে জল এসে গেল। তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটল। ঘরের ভেতরে বাতাস নড়ে উঠল। জানালা বন্ধ, দরজা বন্ধ, কিন্তু বাতাস নড়ল। পুরনো ব্যাকড্রপটা দুলে উঠল। আর স্টুডিওর সেই পুরনো কাঠের চেয়ারটা, যেটায় অবয়ব ধরা পড়েছিল ছবিতে, সেটা একটু সরে গেল। কিভাবে? কেউ সরায়নি, কোনো কারণ নেই, কিন্তু চেয়ারটা সরে গেল। আমরা তিনজন বেরিয়ে এলাম। সেই রাতে, সেই রোববার রাতে আমি প্রথমবার শান্তিতে ঘুমালাম। কোনো স্বপ্ন নেই, কোনো গন্ধ নেই, কোনো নোটিফিকেশন নেই। মনোজও বলল তার বাসায় রাতটা শান্ত কেটেছে। পরের কয়েকদিন ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে এলো। গন্ধটা গেল, কাঁচে অবয়ব দেখা গেল না, ফোনে অটোমেটিক ছবি তোলা বন্ধ হলো। কিন্তু সব ঠিক হওয়ার 3 সপ্তাহ পর মনোজের সাথে একটা ঘটনা ঘটল যা আমাকে আজও ঘুমাতে দেয় না। মনোজ একটা কাজিনের বিয়েতে গিয়েছিল। বিয়ের অনুষ্ঠানে একজন ফটোগ্রাফার এসেছিলেন। মনোজের সাথে ফটোগ্রাফারের ক্যামেরায় একটা ছবি তোলা হলো, গ্রুপ ফটো। পরে সেই ফটোগ্রাফার ফোন করলেন মনোজের ভাইকে। বললেন, আপনার ভাইয়ের পাশে একটা ছায়া আছে ছবিতে। আমি বহু ছবি তুলেছি, কিন্তু এরকম আগে দেখিনি। আপনার ভাইকে বলুন কোনো মন্দির বা মসজিদে গিয়ে একটু দোয়া প্রার্থনা করে নিতে। সেই ছবিটা মনোজ আমাকে পাঠালো। সেই ছবিতে মনোজের পাশে পরিচিত সেই অবয়ব, সেই কোটরে ঢোকা চোখ, সেই হাঁ করা মুখ। মনোজ সেই ছবি দেখার 3 দিন পর হাসপাতালে ভর্তি হলো। হঠাৎ করেই তার শরীর দুর্বল হয়ে পড়েছিল, জ্বর আসছিল। ডাক্তার কারণ ধরতে পারছিলেন না। হাসপাতালে থাকার সময় মনোজ আমাকে ফোন করল। তার গলা কাঁপছে। বলল, রাহুল ভাই, হাসপাতালের ঘরে একা থাকতে পারছি না। রাতে কেউ আসে, বিছানার পাশে বসে থাকে, আমি দেখতে পাই। আমি বিশ্বনাথজির কাছে গেলাম, সব বললাম। তিনি মাথায় হাত দিলেন, বললেন, ওই সুরাটার ছবি তোলার সময় মনোজ কি নিজে থেকে পোজ দিয়েছিল নাকি ফটোগ্রাফার তাকে পোজ করিয়েছিল? জানি না, সম্ভবত গ্রুপ ফটোতে সবাইকে একসাথে দাঁড় করানো হয়েছিল। তাহলে সমস্যা নেই, কিন্তু ওই অবয়বটা মনোজকে চেনে। স্টুডিওতে যাওয়ার পর থেকে সে মনোজকে ছাড়তে চাইছে না। আমি জিজ্ঞেস করলাম, কেন? আমাদের কি দোষ? আমরা তো ক্ষমা চেয়েছি। বিশ্বনাথজি বললেন, বেটা, কিছু কিছু অতৃপ্তি আছে যা ক্ষমায় মেটে না। ওই যে পরিবারটা 1947-এ মারা গিয়েছিল সেই জমিতে, তারা এখনো সেই মাটিতে বাঁধা। তারা চায় মানুষ তাদের কথা জানুক, তাদের কথা মনে রাখুক। ফটোগ্রাফির ওই অদ্ভুত বৈশিষ্ট্য, ক্যামেরা কখনো কখনো এমন কিছু দেখে যা চোখ দেখে না। সেই কারণেই তারা ছবিতে আসে। তাহলে কি করব? বিশ্বনাথজি একটু থামলেন, বললেন, সেই পরিবারের কথা মানুষকে জানাও। নাম না জানলেও ঘটনাটা জানাও। ওরা চায় মানুষ তাদের কথা মনে রাখুক, একটু স্বীকৃতি চায়। সেটাই করলাম। স্থানীয় ইতিহাসবিদদের সাথে যোগাযোগ করলাম। জবলপুরের 1947-এর দাঙ্গার রেকর্ড খুঁজলাম। পুরনো খবরের কাগজের আর্কাইভে গেলাম, পেলাম। 1947-এর অক্টোবর মাসে জবলপুরে দাঙ্গা হয়েছিল। একটি পরিবার, ইউনুস মোহাম্মদ, তার স্ত্রী সাকিনা বানু এবং তাদের 3 সন্তান, বড় ছেলে রাশিদ, মেঝো মেয়ে সানিয়া, ছোট ছেলে করিম, মারা গিয়েছিলেন সেই দাঙ্গায়। তাদের বাড়ির জমি পরে বেদখল হয়ে যায়। সেই জমিতে পরে অনেক কিছু তৈরি হয়, শেষে স্টুডিও। রেকর্ডে লেখা আছে তাদের 5টা দেহ পাওয়া গিয়েছিল, কিন্তু সানিয়ার দেহ পাওয়া যায়নি। বছর 12 মে, সানিয়ার দেহ কখনো পাওয়া যায়নি। আমি বুঝতে পারলাম স্টুডিওর ছবিগুলোতে যে শিশু আসছিল, যে হাত ধরছিল ঘুমন্ত মানুষদের, যে জানালায় দাঁড়িয়ে থাকছিল, সে সানিয়া।
মনোজের জন্য, আমি সেই পরিবারের জন্য, বিশেষত সানিয়ার জন্য একটা ছোট্ট দোয়া মাহালি করলাম। নাম ধরে দোয়া চাইলাম। ইউনুস মোহাম্মদ, সাকিনা বানু, রাশিদ, সানিয়া, করিম, তাদের আত্মার শান্তির জন্য। সেই রাতেই মনোজের জ্বর কমল। পরদিন হাসপাতাল থেকে ছেড়ে দিল। ডাক্তার বললেন অদ্ভুতভাবে সব ঠিক হয়ে গেছে। মনোজ বলল হাসপাতালের শেষ রাতে সে একটা স্বপ্ন দেখেছে। একটা মেয়ে এসেছে স্বপ্নে, বছর 12। সে কিছু বলেনি, শুধু হেসেছে, তারপর চলে গেছে। সেই হাসি দেখে মনোজের মনে হয়েছে একটা বিদায়। তারপর থেকে সব ঠিক। কিন্তু আমি একটা কথা জানি, যা আমাকে এই ঘটনা অশরীরীকে পাঠাতে বাধ্য করেছে। সেই স্টুডিও এখনও আছে, বন্ধ, ধুলোময়, কিন্তু সেখানে একটা পরিবার থাকে এখনো। তারা চায় মানুষ তাদের মনে রাখুক। আর প্রতিটি ক্যামেরার লেন্সে শুধু মাঝে মাঝে, শুধু কিছু বিশেষ মুহূর্তে তারা উঁকি দেয়, বলতে চায় আমরা ছিলাম, আমরা আছি, আমাদের ভুলে যেও না। এই ছিল আজকের প্রথম ঘটনা, মধ্যপ্রদেশের জবলপুরের সেই অভিশপ্ত স্টুডিওর ঘটনা, যেখানে ক্যামেরা দেখতে পেত এমন কাউকে যাকে চোখ দেখতে পেত না। রাহুল সিংয়ের এই ঘটনা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার আমরা পাড়ি দেব ত্রিপুরার দিকে। পাহাড় আর জঙ্গল ঘেরা সেই রাজ্যের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে এক পরিবার এমন একটা ভুল করেছিল যার মাসুল দিচ্ছে তারা আজও। প্রস্তুত হন দ্বিতীয় ঘটনা, ত্রিপুরার সেই ডাকিনীর প্রতিশোধ, যে অভিশাপ নামে প্রজন্মের পর প্রজন্মে। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুপ্রিয়া দেবনাথ। সুপ্রিয়া ত্রিপুরার আগরতলার বাসিন্দা, তবে মূল বাড়ি গোমতি জেলার এক ছোট্ট গ্রামে। বয়স তার 31 বছর, পেশায় স্কুলের শিক্ষিকা। বাবার মুখে এই ঘটনা শুনেছেন ছোটবেলা থেকে, কিন্তু বড় হয়ে যখন নিজের চোখে কিছু দেখলেন, তখন বুঝলেন এই ঘটনা বিশ্বাস না করার কোনো উপায় নেই। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়াকে এই পরিবারের গোপন ভয়ঙ্কর ইতিহাস আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সুপ্রিয়ার ভাষায় বলছি। আমার গ্রামের নাম বলবো না, শুধু এটুকু বলবো গোমতি জেলায় পাহাড় আর বনের কোলে। গ্রামটা ছোট, বড়জোর 50টা পরিবার, বাইরের দুনিয়ার থেকে একটু আলাদা, একটু নিজের মতো করে বেঁচে থাকা একটা গ্রাম। আমার বাবার নাম রবীন্দ্র দেবনাথ, বয়স এখন 55। সারা জীবন ওই গ্রামেই কাটিয়েছেন, কখনো অন্য কোথাও যেতে চাননি। কিন্তু সারা জীবন একটা ভয় বুকের মধ্যে নিয়ে বেঁচেছেন, এমন একটা ভয় যা তিনি কখনো কার কাছে বলতে পারেননি, এমনকি আমার মায়ের কাছেও না। এই ঘটনাটা শুরু হয়েছিল আমার ঠাকুরদার আমলে। আমার ঠাকুরদার নাম ছিল সুখেন্দু দেবনাথ। গ্রামের মানুষ, কৃষক, কিন্তু স্বভাবে একটু অন্যরকম ছিলেন। তার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল, অন্যের জমি সম্পত্তির ব্যাপারে তার নজর পড়ত। মানে ভালো জমি দেখলে সেটা পেতে চাইতেন, যেভাবেই হোক। গ্রামের শেষ প্রান্তে যেখানে বন শুরু হয়েছে, সেখানে একটা ছোট্ট আসন ছিল, পাথরের একটা বেদি, তার উপর একটা মূর্তি, কাঠের মূর্তি, অনেক পুরনো। মূর্তিটা কার সেটা কেউ নিশ্চিত বলতে পারত না, কিন্তু গ্রামের বড়রা বলতো ওটা একটা বিশেষ শক্তির আসন। ওই আসনের কাছে গিয়ে নারকেল ফুল দিলে মনস্কামনা পূর্ণ হয়, কিন্তু কেউ কখনো সেই আসনের কোনো ক্ষতি করে না কারণ ভয়। কে রেখেছিল ওই আসন, কতকাল আগে, কেউ জানত না। কিন্তু গ্রামের সবাই জানত ওই বনের মধ্যে একজন বৃদ্ধা থাকতেন, এক সন্ন্যাসিনী। বয়স বোঝার উপায় নেই, যতটুকু বুড়ো মনে হয় তার চেয়ে অনেক বেশি বয়সের মনে হয়। চুল সাদা, গায়ের রং শ্যামলা, চোখ দুটো অদ্ভুত গভীর। গ্রামের মানুষ তার কাছে যেত মাঝে মাঝে, শরীর ভালো না থাকলে, ঘরে অশান্তি থাকলে। সে ভেষজ ওষুধ দিত, মন্ত্র পড়ে জল দিত, সমস্যা মিটত। তাকে সবাই ডাকত মা, শুধু মা।
কিন্তু কেউ কখনো তার সাথে বেশিক্ষণ থাকত না, কারণ তার চোখের দিকে তাকালে একটা অদ্ভুত অনুভূতি হতো, যেন সে ভেতর পর্যন্ত দেখতে পাচ্ছে। আমার ঠাকুরদার মনে হলো সেই বনের জায়গাটায় যদি চাষ করা যায় অনেক জমি পাওয়া যাবে। পাহাড়ের পাদদেশে জঙ্গলের কোলে জমি উর্বর, কিন্তু সেখানে ওই বেদি আছে, আর বেদির কাছে ওই বৃদ্ধার কুড়ে ঘর। ঠাকুরদা গেলেন একদিন সেই বৃদ্ধার কাছে, বললেন, মা, তুমি এই জমি আমাকে দাও, আমি তোমাকে অন্য জায়গায় থাকতে দেব। বৃদ্ধা তাকালেন তার দিকে সেই গভীর চোখে, তারপর বললেন, সুখেন্দু, যেটা তোমার নয় সেটা চাইলে কি হয় জানো? ঠাকুরদা বললেন, মা, আমি শুধু জমি চাই, তোমার কিছু হবে না। বৃদ্ধা হাসলেন, একটা শান্ত ভয়াবহ হাসি। বললেন, ঠিক আছে, আমি যাব, কিন্তু মনে রেখো সুখেন্দু, এই মাটি আমার নয়, এখানে যারা আছেন তাদের। তুমি যদি এই আসন ভাঙো তারা রাগ করবেন, আর তখন আমি কিছু করতে পারবো না। ঠাকুরদা শুনলেন না। পরের দিন রাতের অন্ধকারে গ্রামের দুটো লোককে নিয়ে সেই বনে গেলেন, সেই পাথরের বেদি ভাঙলেন, মূর্তিটা তুলে নিয়ে মাটিতে ছড়ে দিয়ান। কুড়েঘরটা ভাঙলেন না, তার সাহস সেটুকু ছিল, কিন্তু আসনটা নষ্ট করলেন। পরদিন সকালে দেখা গেল বৃদ্ধার কুড়েঘর খালি। সে চলে গেছে কোথায় কেউ জানে না, কেউ তাকে যেতে দেখেনি। ঠাকুরদা সেই জমিতে চাষ শুরু করলেন। প্রথম বছর ফসল ভালোই হলো, কিন্তু দ্বিতীয় বছর থেকে শুরু হলো। প্রথমে গরু মরল, একটা সুস্থ গরু রাতারাতি মরে পড়ে থাকলো। ডাক্তার কারণ বলতে পারল না। তারপর ঠাকুরদার শরীর খারাপ হতে শুরু করলো, জ্বর, দুর্বলতা, মাথা ঘোরা, ওষুধে কাজ হয় না। ঠাকুরদা এক রাতে স্বপ্ন দেখলেন, বনের মধ্যে সেই বৃদ্ধা দাঁড়িয়ে, কিন্তু এবার তিনি আলাদা। তার চুলগুলো কালো, তার চোখ দুটো জ্বলছে, আর তার হাতে সেই কাঠের মূর্তি যেটা ঠাকুরদা মাটিতে ছুঁড়ে দিয়েছিলেন। বৃদ্ধা স্বপ্নে বললেন, সুখেন্দু, তুমি শোনোনি আমার কথা, এবার ভোগ করো। ঠাকুরদা জেগে উঠলেন। পরদিন থেকে ঘরের মধ্যে অদ্ভুত ঘটনা। রান্নাঘরের সব বাসন উল্টে থাকতো সকালে, ঘরের মাঝখানে কোথা থেকে কাদা মাটি এসে পড়ত। রাতে ঘরের চারপাশে কিসের পায়ের শব্দ। ঠাকুরদার বড় ভাই মানে আমার বড় ঠাকুর এলেন 1 মাস পর। সব দেখে বললেন, ডাকিনীর আসন ভাঙার কথা সবাই বলছে গ্রামে, এখন পণ্ডিত ডাকো। গ্রামের পণ্ডিত এলেন। তিনি ঘরের চারদিক ঘুরে উঠানে কিছু খুঁটিয়ে দেখে বললেন, এটা সাধারণ ভূতের উপদ্রব নয়, কারো অভিশাপ লেগেছে। সেই অভিশাপ কে দিয়েছে সে অনেক শক্তিধর। কি করতে হবে? পণ্ডিত বললেন, যা ভেঙেছ তা জোড়া লাগানো যাবে না, কিন্তু তোমাদের বংশের জন্য একটা উপায় বলছি। প্রতি বছর অমাবস্যার রাতে ওই বনের কাছে যেখানে আসন ছিল সেখানে একটি প্রদীপ জ্বালাবে। প্রদীপ নিভে না যাওয়া পর্যন্ত বসে থাকবে। এটা করলে যে শক্তি ক্ষুব্ধ হয়েছে সে অন্তত সরাসরি আক্রমণ করবে না, কিন্তু একটা শর্ত, এই নিয়ম কখনো ভাঙা যাবে না। 1 বছরও বাদ পড়লে তার পরিণতি হবে ভয়াবহ। ঠাকুরদা রাজি হলেন। প্রতি অমাবস্যায় সেই জায়গায় যেতেন, প্রদীপ জ্বালাতেন। ঘটনাগুলো কমল, কিন্তু পুরো থামল না। ঠাকুরদার সেই জমিতে ফসল ভালো হতো, কিন্তু সেই ফসলে কোনো আনন্দ ছিল না। কোনো না কোনো বিপদ লেগেই থাকত। কখনো ছেলে অসুস্থ হচ্ছে, কখনো ঘরে আগুন লাগছে, কখনো হঠাৎ কোনো দুর্ঘটনা। আর বংশের পরের প্রজন্মের কাছে মানে আমার বাবার কাছে এই নিয়মটা আসে। আমার বাবা এই নিয়মটা মেনে চলেছেন সারা জীবন। প্রতি অমাবস্যার রাতে সেই বনের কাছে যান, প্রদীপ জ্বালান, বসে থাকেন। গ্রামের মানুষ কিছু জিজ্ঞেস করলে বলেন, পূর্বপুরুষের মানত। আমাকে জানাননি কখনো, কারণ জানালে আমি ভয় পাবো, এই ভয়। কিন্তু আমি জানতে পারলাম একটা ঘটনার পর। ঘটনাটা 2022 সালে। আমি তখন আগরতলায় থাকি, শিক্ষকতা করি। গ্রামে মাসে একবার যাই, কিন্তু সেই বছর মার্চ মাসে গ্রামে গেলাম অমাবস্যার আগের দিন। বাবার শরীর ভালো না, জ্বর, দুর্বলতা। আমি গেলাম দেখতে। বাবাকে দেখলাম বিছানায় শুয়ে, মুখ ফ্যাকাশে। আমাকে দেখে একটু স্বস্তি পেলেন। কিন্তু সেদিন রাতে বাবা অদ্ভুত কথা বললেন। মা ঘরের বাইরে গেছে, আমরা দুজন। বাবা নিচু গলায় বললেন, সুপ্রিয়া, কাল রাতে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? বাবা বললেন, কাল অমাবস্যা। প্রতি অমাবস্যায় বনের কাছে যেতে হয়, প্রদীপ জ্বালাতে হয়। কেন? আমি অবাক। বলছি, সব বলছি। বাবা বলতে শুরু করলেন। সেই রাতে পুরো ইতিহাস শুনলাম। ঠাকুরদার ভুল, বৃদ্ধার অভিশাপ, পণ্ডিতের নির্দেশ, প্রজন্মের পর প্রজন্ম মেনে চলা এই নিয়ম। আমি শুনলাম। মনের মধ্যে একটা অদ্ভুত মিশ্রণ, বিশ্বাস, অবিশ্বাস, ভয়, কৌতূহল।
তারপর বললাম, বাবা এটা কি সত্যি? মানে সত্যি কি প্রদীপ না জ্বালালে? সত্যি। বাবার গলা দৃঢ়। একবার বাদ দিয়েছিলাম 2005 সালে। সেই বছর তোমার ভাই রাতুল মারা গেছিল। আমি চুপ হয়ে গেলাম। রাতুল আমার বড় ভাই। আমি তখন ছোট ছিলাম, মনে নেই ভালো করে, কিন্তু বাবা মা কখনো রাতুলের কথা বলতেন না, কারণ বললেই মা কাঁদতেন। রাতুল মারা গেছিল হঠাৎ করে, বয়স তখন 12। কোনো অসুখ ছিল না, কিন্তু একদিন রাতে মারা গেল। ডাক্তার বলেছিল হার্ট ফেলিয়ার, কিন্তু 12 বছরের সুস্থ ছেলের হার্ট ফেলিয়ার হয় না। বাবা, আমার গলা কাঁপছে। তুমি বলছো রাতুল মারা গেছে কারণ সেই বছর অমাবস্যায় প্রদীপ জ্বালায়নি। আমার হাত পা ভেঙে পড়েছিল অ্যাক্সিডেন্টে, হাসপাতালে ছিলাম, মনে ছিল না। আর বাবার চোখ ভিজে গেল। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। পরদিন অমাবস্যা। বাবা শরীর নিয়ে যেতে পারবেন না, আমাকে যেতে হবে। বাবা সব বুঝিয়ে দিলেন, কোথায় যেতে হবে, কিভাবে প্রদীপ জ্বালাতে হবে, কতক্ষণ বসে থাকতে হবে। সন্ধ্যার পর রাত যখন গভীর হতে শুরু করেছে, আমি বেরোলাম। মা বিষয়টা জানতো না। বললাম বান্ধবীর বাড়ি যাচ্ছি। মিথ্যে বলতে খারাপ লাগলো, কিন্তু উপায় ছিল না। হাতে একটি প্রদীপ, সর্ষের তেলে পুরনো কাপড়ের সলতে জ্বালিয়ে দিয়েছি, পকেটে দেশলাই। গ্রামের শেষ মাথায় গেলাম, যেখানে বন শুরু হয়। রাত তখন প্রায় 10টা। অমাবস্যার রাতে আকাশে তারা থাকলেও চাঁদ নেই, অন্ধকার গভীর। বনের কাছে পৌঁছে দেখলাম একটা জায়গা, মাটিতে একটা পোড়া গন্ধ। এখানেই একসময় আসন ছিল। প্রদীপটা রাখলাম সেই জায়গায়, জ্বালিয়ে দিলাম। সর্ষের তেলের শিখা জ্বলতে লাগলো। বাবার নির্দেশ মতো বসলাম। প্রথম মিনিট 10 সব চুপচাপ, শুধু বনের শব্দ, পাখি, ঝিঝি পোকা, নিজের নিঃশ্বাসের শব্দ। তারপর মনে হলো বনের মধ্যে থেকে একটা শব্দ আসছে, পায়ের শব্দ। বনের গভীর থেকে কেউ আসছে। আমার বুকের ভেতরে একটা ঠান্ডা ছড়িয়ে গেল। কিন্তু বাবা বলেছেন কখনো উঠে পালাবে না, প্রদীপ নিভে না যাওয়া পর্যন্ত বসে থাকবে। আমি বসে থাকলাম। পায়ের শব্দ কাছে আসছে, তারপর থামলো। বনের প্রান্তে, যেখানে গাছপালা আর খোলা জায়গার সীমানা, সেখানে একটা আকৃতি, একটা বৃদ্ধার আকৃতি। আবছা, ঘোলাটে, কিন্তু বোঝা যাচ্ছে একজন বৃদ্ধা। সাদা চুল, শাড়ি পরা। সে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে। আমি মুখ দিয়ে শব্দ বের করতে পারছি না। বাবা বলেছিলেন ভয় পেলেও চুপ থাকতে হবে, কথা বলতে হবে না, শুধু প্রদীপের দিকে তাকিয়ে থাকতে হবে। আমি প্রদীপের শিখার দিকে চোখ রাখলাম, কিন্তু কান শুনছিল। সেই আকৃতিটা কিছু বলল। মুখ দিয়ে শব্দ বেরোলো, কিন্তু ভাষা বুঝলাম না, কোনো পরিচিত ভাষা নয়। শিখা কাঁপল। বাতাস নেই, কিন্তু শিখা কাঁপল। আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। তারপর সব থেমে গেল। বনের কাছে আর কেউ নেই। কতক্ষণ পর প্রদীপের শিখা নিজে থেকে নিভে গেল। আমি উঠে দাঁড়ালাম। পা চলছে না প্রায়। বাসায় ফিরলাম। বাবা জেগেছিলেন আমার জন্য। আমাকে দেখে তার মুখ নরম হলো। দেখেছিলে? বাবা জিজ্ঞেস করলেন। হ্যাঁ। কেমন ছিল? ভয়ঙ্কর। বাবা মাথা নাড়লেন। প্রতিবার এরকম হয় না। মাঝে মাঝে কিছুই দেখা যায় না, মাঝে মাঝে শুধু একটা অনুভূতি হয়, মাঝে মাঝে সে আসে। সে কি সেই বৃদ্ধা? হ্যাঁ, ঠাকুরদা যাকে জায়গা ছাড়তে বলেছিল, সে আজও ওই বনে আছে। আর প্রতি অমাবস্যায় দেখতে আসে আমরা নিয়ম মানছি কিনা। সেই রাতের পর থেকে আমি এই বিষয়টা নিয়ে আরও জানার চেষ্টা করলাম। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটির কাছে গেলাম, বৃদ্ধা ফুলমতি দাস। বয়স 90-এর বেশি। তিনি ছোটবেলায় সেই বৃদ্ধাকে দেখেছিলেন। ফুলমতি দাস বললেন, সেই মাইজি খুব ভালো ছিল বেটি, কারোর ক্ষতি করত না, শুধু তার জায়গায় থাকত, তার দেবীর সেবা করত। তোমার ঠাকুরদা অন্যায় করেছিল, কিন্তু মাইজিও তার স্বভাব ছাড়তে পারেনি। তাহলে মাইজি কোথায় গেলেন? গেলেন কোথায়? ফুলমতি দাস একটু হাসলেন। মাইজি কোথাও যায়নি বেটি, সে ওই বনেই আছে। তোমরা যে আসন ভেঙেছ, সেই আসনের মাটিতেই সে আছে। ওই জায়গা ওর, ওই মাটি ওর, সে কোথাও যাবে না। তাহলে আমাদের পরিবার কতকাল এই নিয়ম ভাঙতে হবে? ফুলমতি দাস চুপ করে থাকলেন একটু। তারপর বললেন, মাইজি একদিন তোমার ঠাকুরদাকে বলেছিল, যেদিন তোমাদের কেউ ওই ভাঙা আসনের মাটিতে নতুন করে ফুল দেবে, মাটিতে মাথা ঠেকাবে,
সেই দিন থেকে ক্ষমা করবে বলে মাইজি বলে গেছে। ঠাকুরদা কেন করেননি তাহলে? অহংকার বেটি, স্বীকার করতে পারেননি যে ভুল করেছেন। সেদিন সন্ধ্যায় আমি বোনের কাছে গেলাম, বাবাকেও নিয়ে গেলাম, যদিও বাবার শরীর তখনও ভালো না। সেই জায়গায় গেলাম যেখানে আসন ছিল। মাটিতে একটা পাথর পড়ে আছে, ভাঙা পাথরের বেদির টুকরো। আমি বাজার থেকে ফুল কিনেছিলাম, সেই ফুল সেই পাথরের উপর রাখলাম। তারপর মাটিতে মাথা ঠেকালাম। বাবাও মাথা ঠেকালেন। বাবার চোখ থেকে জল পড়ছিল। আমরা বললাম, এখানে যে শক্তি আছেন, যিনি এই মাটির অধিকারী, আমাদের পূর্বপুরুষ ভুল করেছিলেন, আমরা ক্ষমা চাইছি। আমরা স্বীকার করছি এই ভুল হয়েছিল, আমরা প্রায়শ্চিত্ত করতে চাই। বনে বাতাস থামল। তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটল। সেই ভাঙা পাথরের টুকরোগুলো যেন নড়ল। ঠিক নড়ল না, কিন্তু একটা কাঁপন অনুভব হলো মাটিতে, হালকা কিন্তু স্পষ্ট। আর বনের ভেতর থেকে একটা গন্ধ এলো, ফুলের গন্ধ। কোন ফুল জানি না, কিন্তু মিষ্টি, পুরনো একটা গন্ধ। সেই গন্ধ কিছুক্ষণ থেকে চলে গেল। আমরা উঠে দাঁড়ালাম। সেই রাতে বাবার জ্বর কমল। পরদিন সকালে বাবা উঠে বসলেন বিছানায়। বললেন, সুপ্রিয়া, রাতে একটা স্বপ্ন দেখলাম। সেই মাইজি এলেন, বললেন, আজ থেকে তোমাদের পুরনো নিয়ম মানতে হবে না, কিন্তু বংশের কেউ যেন ওই জায়গায় কখনো খারাপ কিছু না করে, আর প্রতি বছর একবার শুধু একটা ফুল দিয়ে যেও। আমি বাবার হাত ধরলাম। এই ঘটনার পর থেকে আমরা সেই নিয়ম মানছি, প্রতি বছর একবার সেই জায়গায় ফুল রেখে আসি। কিন্তু এই ঘটনার শেষ নয়। এই ঘটনার একটা দিক আছে যেটা আমি কাউকে বলিনি, এমনকি বাবাকেও না। সেই অমাবস্যার রাতে যখন বনের প্রান্তে সেই বৃদ্ধার আকৃতিটা দাঁড়িয়েছিল, সে যে কথাগুলো বলছিল অচেনা ভাষায়, আমি একটা কথা বুঝতে পেরেছিলাম, একটা শব্দ। সে বলছিল সানিয়া, বারবার বলছিল সানিয়া, সানিয়া। আমি পরে অনেক খুঁজলাম এই নামটা গ্রামের ইতিহাসে। ফুলমতি দাসকে জিজ্ঞাসা করলাম। ফুলমতি দাস বললেন, সানিয়া? হ্যাঁ, এই নাম শুনেছি। মাইজির ছোট মেয়ে ছিল একটা। তোমার ঠাকুরদা আসন ভাঙার সময় মেয়েটাও ছিল সেখানে রাতের বেলায়। সে লুকিয়ে দেখেছিল সব। তারপর মেয়েটা হারিয়ে গেছিল। পরদিন মাইজিও চলে গেলেন, মেয়েটাও নেই। কোথায় গেল কেউ জানে না। আমার মনে একটা শীতল অনুভূতি জমল। সেই বৃদ্ধা তার মেয়েকে খুঁজছেন এত বছর ধরে। আর প্রতি অমাবস্যায় যখন কেউ ওই জায়গায় প্রদীপ জ্বালায়, সে আসে, আলো দেখে আসে, হয়তো ভাবে মেয়ে ফিরেছে। আমি এই ঘটনা অশরীরীকে পাঠাচ্ছি একটাই কারণ, এমন কোনো পূর্বপুরুষের কথা কি আপনার পরিবারেও আছে, যিনি কোনো বড় ভুল করে গেছেন, কোনো জায়গা নষ্ট করেছেন, কাউকে কষ্ট দিয়েছেন যা কাটিয়ে ওঠা যায়নি? সেই ভুলের মাসুল কি এখনো দিচ্ছেন আপনার পরিবার? ইতিহাস ভোলে না, মাটি মনে রাখে, আর যারা সেই মাটিতে ছিল তারাও। এখন আমার গ্রামে সেই বনে যখন মানুষ যায় গাছ কাটতে বা কাঠ আনতে, কেউ কেউ মাঝে মাঝে দেখেছে গাছের আড়াল থেকে কেউ দেখছে একটা বৃদ্ধার আকৃতি, কিন্তু কাউকে সে কিছু করেনি, শুধু দেখছে, হয়তো অপেক্ষা করছে। এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা, ত্রিপুরার সেই গ্রামের যেখানে একটি পরিবারের পূর্বপুরুষের ভুল বয়ে নিয়ে চলেছে প্রজন্মের পর প্রজন্ম। ডাকিনীর অভিশাপ। সে অভিশাপ কতটা গভীর হতে পারে, সুপ্রিয়া দেবনাথের এই ঘটনা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 133-এর দুটি ঘটনা শেষ হলো। প্রথম ঘটনায় দেখলাম মধ্যপ্রদেশের জব্বলপুরের সেই অভিশপ্ত স্টুডিওতে কিভাবে ক্যামেরার লেন্স ধরে রাখে অতৃপ্ত আত্মার ছায়া, যাদের পৃথিবী থেকে নিয়ে যাওয়া হয়েছিল হিংসায়, যারা এখনো চায় মানুষ তাদের মনে রাখুক। আর দ্বিতীয় ঘটনায় জানলাম ত্রিপুরার এক গ্রামে একটি পরিবারের পূর্বপুরুষের অন্যায়ের কারণে কিভাবে প্রজন্মের পর প্রজন্ম বহন করে চলেছে সেই অভিশাপের ভার। এই দুটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয় একটাই কথা, যা ছিল তা থাকে, যাকে দেওয়া হয়নি সুবিচার সে ভোলে না, আর যে জায়গায় একবার কষ্ট ঘটেছে সেই মাটি সেই কষ্টকে ধরে রাখে নিজের ভেতরে। আপনাদের কাছে আমার একটু অনুরোধ আছে, আপনার জীবনে যদি কখনো এমন কোনো ঘটনা ঘটে থাকে যা আপনাকে আজও ভাবায়,
আজও রাতে ঘুম কেড়ে নেয়, সেটা আমাদের সাথে শেয়ার করুন। আমাদের ইমেলে পাঠান। আপনার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই করুন এবং বেল আইকন চেপে সব নোটিফিকেশন অন করুন যাতে পরের এপিসোড মিস না হয়। পুরনো বাড়ি, পুরনো জমি, পুরনো জিনিসের কাছে যাওয়ার আগে একটু জেনে নিন তার ইতিহাস। ক্যামেরায় ছবি তোলার পর একটু ভালো করে দেখুন ফ্রেমে শুধু আপনারাই আছেন তো। আর রাতে বনের পথে হাঁটলে প্রদীপটা জ্বেলে নিন। কখনো কখনো আলো শুধু পথ দেখায় না, কাউকে সংকেতও দেয়। আগামী এপিসোডে সম্পূর্ণ নতুন ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।